তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্জাক খান খুন হয়েছিল ভাঙড় বিধানসভার মাটিতে। তারপরে বিভিন্ন জায়গাতে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী জনসংযোগ কর্মসূচি করলেন এবং আজকে রীতিমতো যে অঞ্চলে রাজ্জাক খান খুন হয়েছিল তার পাশের গ্রামে একেবারে নওশাদ সিদ্দিকী জনসংযোগ কর্মসূচি করলেন এবং রাজ্জাক খানের পরিবারকে নিয়ে রীতিমতো নওশাদ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শওকত মোল্লাকে। হ্যাঁ, এবং শওকত মোল্লা মন্তব্য করেছিলেন যে শওকত মোল্লা যদি চায় তিনি নওশাদকে এই কেসের ভেতরে জড়াতে পারে। হ্যাঁ, এবং শওকতের পাল্টা চ্যালেঞ্জে মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। আমি আব্দুর রাজ্জাক খাঁকে তৃণমূলের নেতার থেকেও আমি মনে করি তিনি একজন ভাঙড়ের ভোটার, এটা আমার কাছে বড় পরিচয়। আমি আইএসএফ এর নেতার থেকেও আমি একজন ভাঙড়ের বিধায়ক, এটা আমার কাছে বড় পরিচয় আজকের দিনে। সুতরাং রাজ্জাক খাঁ পরিবার যাতে ন্যায় পায়, রাজ্জাক খাঁকে যে বা যারা খুন করলো প্রত্যেকে যাতে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায়, তার জন্য আমি শেষ দিন পর্যন্ত ওর পরিবারের সাথে থাকবো। আমাকে সামনে এসে সব লড়াই করতে হবে এটা নয়, ওনার পরিবারকে আমি ব্যাকডোর থেকেও সাপোর্ট দেব এই খুনের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার ভাঙড়ের সাধারণ মানুষ খুন হলেও যতটা আমি চিন্তিত, আক্রমণ হলে যতটা চিন্তিত, তৃণমূলের লক্ষ্য যদি আক্রান্ত হয় আমি অতটাই চিন্তিত হব, আইএসএফ এর লক্ষ্য আক্রান্ত হলে অতটাই চিন্তিত হব। কারণ আমি একজন বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটারের মান সম্মান সমান। এখন যে জায়গা থেকে নিতে বলুন না, আমি তো অপেক্ষা করছি আমাদের কোনো একটা ছেলে বা সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হোক, তাদেরকে নিয়ে আমি সুপ্রিম হাইকোর্টে যাব সিবিআই চাইতে। আর আপনাদের বলে রাখছি, সিবিআই চাইলেই সরকার সাহেবের রাইট লেফট ব্যাক ফ্রন্ট অনেকে উঠে যাবে, হয়তো উঠে যাওয়ার লিস্টে সরকার সাহেবকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আমি এতটা বলে যাচ্ছি এখানে। আমার নাম যদি আমি যদি অন্যায় করে থাকি কেন ছাড়বে? আমার ছেলে যদি কেউ কোনো পার্টির কেউ অন্যায় করে থাকে কেন ছাড়বে? বলুক, যদি কেউ অন্যায় করে থাকে ঘাড় ধরে পুলিশের থানায় তুলে দিয়ে আসবো। কারণ এই হিংসা মারামারি রাজনীতি আমি কাউকে শিখাই না, আর করতেও দেবো না। রাজ্জাক খান দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে, স্ত্রী আছে, পরিবার আছে। আজকে চাকরি দিয়েছে পার্ট টাইম, একটা দিত না, আমি যদি না চিৎকার করতাম আর তত তাড়াতাড়ি পেত না। 10,000 টাকা মাইনের চাকরি দিয়েছে, পরিবারটা বাঁচলেও। কিন্তু ওই বাচ্চাটি ছেলেটি মেয়েটি জীবনে বাবা বাপ বলে ডাকা সাতটা তো মিটে গেল। এর ক্ষতিপূরণটা দিতে পারবে? খুন হলো শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হলো শওকত ঘনিষ্ঠ, শওকত মোল্লা পার পাবেন, এটা আপনাদের বলে রাখছি। এক কথায় সংগঠনটাকে তৈরি করতে সম্পূর্ণ সহযোগিতা ও সহায়কের ভূমিকা পালন করতে হবে। তাই আমি প্রায় রবিবার ভাঙড়ে আসি, অন্যান্য দিনও ভাঙড়ে আসি। আমার ডেলি রুটিন হিসাবে ভাঙড়ে এসেছি। আজকে চালতা এরিয়া অঞ্চলের বেশ কিছু জায়গায় জনসংযোগ আছে, এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবো, যতটা আমার পক্ষ থেকে সমাধান করা যায় সেটা করব, বা সঠিক পরামর্শ দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটাও বলবো। 21শে জুলাই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে পদ্ম ফুল 2026-এ উপড়ে ফেলা হবে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, বার্তাটা শুনতে খুব ভালো লেগেছে। পশ্চিমবাংলাতে বিজেপি মুক্ত হবে, আমরাও প্রত্যেকেই চাই। শুধু পশ্চিমবাংলা নয়, দেশ থেকে বিজেপি মুক্ত হোক, আর বাংলা থেকেও তৃণমূল মুক্ত হোক। এবার প্রশ্ন হচ্ছে, সত্যিকারের অর্থে কি অভিষেক বাবুরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপিকে কি হারাতে চাইছে? যদি বিজেপি মুক্ত করতে চাই, সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীদের মতো যারা রাত দিন মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দেওয়ার চেষ্টা করছে, ভারতীয় মুসলিম বাঙালি মুসলিমদেরকে উপরে অত্যাচার নেভিয়ে আসছে, ঘুষপেটিয়া বলছে, দেশদ্রোহী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে, মাদ্রাসা মসজিদগুলোকে ক্রমাগত আক্রমণ করছে ভাষাগত ভাবে, তাদের বিরুদ্ধে এফআইআর করে এদেরকে জেলের মধ্যে রাখুক। নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখলেই তো এমনি পদ্ম ফুটা বন্ধ হয়ে যাবে। গল্প শোনাচ্ছে আমাদেরকে, 2021-এ গল্প শুনিয়েছিল, 3 থেকে 77টা এমএলএ বানিয়ে দিয়েছে এই তৃণমূলই তাদের দায়িত্ব নিয়ে সহযোগিতা করে বকলমে। 2014 থেকে 2019-এর এমপির সংখ্যা অনেক বেড়ে গেল। আর গল্প আমাদের শোনাচ্ছে কে বিজেপিকে রুখবে। তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বিজেপির ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা পশ্চিমবাংলায় সব থেকে বেশি যেটা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো সুতরাং অভিষেক বাবুর ওই বক্তব্যটা ওই স্টেজ শোই হয়েছে, ওই স্টেজেই ভালো লাগবে। বাস্তবিক অর্থে অভিষেক বাবুরা বিজেপিকে বাংলায় আরো বেশি করে জায়গা করে দিচ্ছে। কারণ ভুলে যাচ্ছি না, বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব অভিষেক বাবুর পিসিমণি বলেছিল। কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে চলছে না, আগ্রাসী চিন্তা ভাবনা নিয়ে চলছে, সব গিলে নেব। গণতন্ত্রের জন্য এটা স্বাস্থ্যকর নয়। গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে অপোজিশন যখন স্ট্রং থাকবে, বিরোধী যখন শক্তিশালী থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। আর গণতন্ত্র সুরক্ষিত থাকলে ওই
কসবা ল কলেজের মেয়েটিকে ধর্ষণ করার সাহস পেত না। গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার রেশন কেউ চুরি করতে পারবে না। গণতন্ত্র সুরক্ষিত থাকলে স্কুলের টিচার নিয়মিত নিয়োগ হবে। গণতন্ত্র সুরক্ষিত থাকলে বছরে বছর এসএসসি হবে, দুর্নীতি মুক্ত নিয়োগ হবে। গণতন্ত্র সুরক্ষিত থাকলে ট্রান্সপোর্ট ব্যবস্থা উন্নততর হবে। গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার আমার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে। দুর্ভাগ্য আমাদের, গণতন্ত্র কিনা সংকুচিত করার চেষ্টা করছে বিরোধী শূন্য করার জন্য। ফলে কখনো ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জঙ্গলের উপরে অধিকার যেটা আছে কিছুটা খর্ব করার চেষ্টা করছে, কখনো ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের যেটা আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, কখনো ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে। এরা গণতন্ত্রকে দুর্বল করে। তাই গণতন্ত্র যতটাই শক্তিশালী থাকবে, আমার আপনার অধিকার, প্রত্যেকের অধিকার, আপনারা যে মিডিয়া পারছেন, আপনাদের অধিকার আছে, সেটাও আজকে সংকুচিত হচ্ছে। আপনাদের যে বলার স্বাধীনতা সেটা ক্রমশ হস্তক্ষেপ হচ্ছে। আপনাদের এই ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারের যে কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে, ওটা আমার দাবি ছিল বিধানসভায়। সেটা যখন কোন মিডিয়ার মানুষজন গিয়ে করতে গিয়েছে, তারপরে অ্যাটাক হয়েছে। এটা নতুন কিছু নয়। এই যে গণতন্ত্রের উপরে আক্রমণ, এটা মিডিয়ার উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ। এটা সাহস পাচ্ছে কিভাবে? বিরোধী এখানে দুর্বল বলে। বিরোধী যদি পশ্চিমবাংলায় শক্তিশালী হতো, মিডিয়ার দিকে না চোখ তুলে তাকাতে পারতো, না মহিলার দিকে চোখ তুলে তাকাতে পারতো, না অসহায়ের দিকে চোখ তুলে তাকাতে পারতো, প্রত্যেকের অধিকার সুনিশ্চিত থাকতো। আমরা চাই গণতন্ত্রে বিরোধী শক্তিশালী হোক। গণতন্ত্রের বিরোধী শক্তিশালী হলে ডেমোক্রেসি স্ট্রং হবে। ডেমোক্রেসি স্ট্রং হলে বাংলা তথা দেশ এগিয়ে যাবে। তাই আমরা দেশভক্তি মানুষ, আমরা জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে চলি। আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা সবসময় চাইবো বিরোধী স্পেস ব্যাপকভাবে হোক। শুভেন্দু অধিকারী বলছেন যে ভুয়ো ভোটারে যারা মানে মুসলমান থাকবে তাদের তাড়ানো হবে, কিন্তু হিন্দুদের ঠেকাটা আমি নেব। শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের রাষ্ট্রপতি, শুভেন্দু অধিকারী তো চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, শুভেন্দু অধিকারী তো চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, শুভেন্দু অধিকারী তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নাকি উনি বলে দেবেন? অত সহজ নাকি? উনি গল্প শুনিয়েছিলেন এনআরসির সময়। এই গল্পটা কোথায় শুনিয়েছিল? অসমে। যে অহমিয়া বা অসমের হিন্দুদের অসুবিধা হবে না, যা হবে মিয়া ভাইদের। 19 লক্ষ লাস্ট আমরা যতটুকু জানি 19 লক্ষ নাম বাদ পড়েছে, 17 লক্ষ কিন্তু মিয়া ভাই নয়। এটা মাথায় রাখবেন। এখানের যেটা গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী, এখানকার যারা ওপার বাংলা থেকে এসে অলরেডি এখানকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পাবলিক ট্রান্সপোর্ট, সরকারি চাকরি নিয়ে যে সমস্ত ভাইরা, বিশেষ করে নমশূদ্র মতুয়া সমাজের ভাইরা নাগরিকত্ব অলরেডি পেয়ে আছেন, ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস তারা এনজয় করছেন, তাদেরকে নতুন করে সমস্যার সম্মুখীন করার চেষ্টা হচ্ছে এই রকমগুলো করে। যে কাগজপত্রগুলো চেয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সিংহভাগ মুসলমান প্রুফ দিতে পারবে। কিঞ্চিত যারা আছে তাদের কি আছে সেটাও বলছি, নামের বানান ভুল হবে মুসলমানদের।